আজকে আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেম বুঝবো। হ্যাঁ, ইন্ডিয়ান রিভার সিস্টেম। এই ইন্ডিয়ান রিভার সিস্টেমটা দুইটা পার্টে বুঝবো। একটা হচ্ছে হিমালয়ান রিভার সিস্টেম, আর একটা হচ্ছিল পেনিনসুলার ইন্ডিয়া রিভার সিস্টেম। মানে হিমালয়ান রিভার সিস্টেম বুঝতেই পারতেছো, যেগুলার উদ্গম হিমালয় রেঞ্জ থেকে। আর পেনিনসুলার কি উপদ্বীপীয় ভারতের থেকে, যে দক্ষিণ ভারতের যে নদীগুলা, সেগুলো হচ্ছিল পেনিনসুলার ইন্ডিয়া রিভার সিস্টেম। ঠিক আছে তো? এবার দেখো, হিমালয়ান রিভার সিস্টেমে তিনটা নদী সম্পর্কে জানবো। সেটা হচ্ছিল সিন্ধু নদী, গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদী। সিন্ধু নদী অববাহিকা, গঙ্গা নদী অববাহিকা আর ব্রহ্মপুত্র নদী অববাহিকা। অববাহিকা কাকে বলে? নদীটা যেই দিক দিয়ে বাহিত হয়েছে তার আশেপাশের যা এরিয়া, সেইটাই হচ্ছিল অববাহিকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো সিন্ধু নদী অববাহিকা। বুঝে গেল? সিন্ধু নদী কোথার থেকে উৎপন্ন হয়? তিব্বতে মানস সরোবরের নিকট, এই যে এই জায়গাটা, তিব্বতে মানস সরোবরের নিকট বোকারচু গ্লেসিয়ার থেকে। কোন গ্লেসিয়ার? বোকারচু গ্লেসিয়ার। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? তিব্বতে মানস সরোবরের নিকট বোকারচু নামক গ্লেসিয়ার। ঠিক আছে? তিব্বতে যখন ও প্রবাহিত হয় তখন এই স্প্রিংটাকে বলা হয় শিনকাবাব নামক জলধারা। কি স্প্রিং বলা হয়? শিনকাবাব। তিব্বতে যখন বাহিত হয় তখন এর নাম সিঙ্গি খাম্বান বা মাউথ অফ লায়ন। বোঝা গেল কি বললাম? তাহলে বলো, সিন্ধু নদীর উৎপত্তি কোথার থেকে? মানস সরোবরের নিকট বোকারচু নামক গ্লেসিয়ার। স্প্রিংটার নাম কি? সিংখাবাব। হ্যাঁ, তিব্বতে যখন বাহিত হয় এর নাম কি? সিঙ্গি খাম্বান। সিঙ্গি খাম্বান কথার অর্থ কি? মাউথ অফ লায়ন্স, মানে সিংহের মুখ। বোঝা গেল তো? এই সিন্ধু নদ যখন প্রবাহিত হয় লাদাখের মধ্য দিয়ে যখন ঢোকে, যেই জায়গা দিয়ে এন্টার করে তার নাম দমচক। কি নাম? দমচক। কোন জায়গা দিয়ে ঢোকে? লাদাখের দমচক থেকে। এই দমচক দিয়ে যখন প্রবাহিত হয়, দেখো ভালো করে দেখো, এইটা হচ্ছিল আমাদের কারাকোরাম রেঞ্জ। সবার ওপরে কি? কারাকোরাম রেঞ্জ। তারপরে এটা কি? লাদাখ রেঞ্জ। আর নিচে কি? এটা জাস্কার। তার নিচে পীর পাঞ্জাল। বোঝা গেল তো? তার মানে সিন্ধু নদ যখন প্রবাহিত হয় তখন লাদাখ রেঞ্জ এবং জাস্কার রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে যে দিক দিয়ে বের হয় সেইটার নাম চিলাস, অথবা কোনো কোনো জায়গায় লেখা আছে চিল্লার। বোঝা গেল কি বললাম? আবার প্রথম থেকে বলি, সিন্ধু নদ কোথার থেকে উৎপত্তি হয়? কোন গ্লেসিয়ার থেকে? বোকারচু নামক গ্লেসিয়ার। কোন সরোবরের নিকট? কোন জায়গা? তিব্বত। স্প্রিংটা, জলধারাটার নাম কি? সিংখাবাব। আর তিব্বতে যখন প্রবাহিত হয় তখন এর নাম কি? সিঙ্গি খাম্বান বা মাউথ অফ লায়ন। বোঝা গেল? সিংহের মুখ। আর লাদাখে যখন প্রবেশ করে কোন জায়গা দিয়ে প্রবেশ করলো? দমচক। আর কোন কোন রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হলো? জাস্কার এবং লাদাখ রেঞ্জ এবং জাস্কার রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হয়। বোঝা গেল তো? যখন লাদাখ থেকে বের হয় কোন জায়গা দিয়ে বের হয়? চিল্লার কোনো কোনো জায়গায় বলে, আর কোনো জায়গায় বলে চিলাস। কি কি? চিল্লার বা চিলাস। এটুকু বোঝা গেল তো? তারপরে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়। ক্লিয়ার? এই সিন্ধু নদীর দৈর্ঘ্য 2880 কিলোমিটার। কত কিলোমিটার বললাম? 2880। এইটা হচ্ছিল সর্বমোট। এই তিব্বত থেকে শুরু করে আরব সাগরে পড়া পর্যন্ত এর দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার। কিন্তু ভারতে এটি প্রবাহিত হয় 1114 কিলোমিটার। ভারতে কতটুকু প্রবাহিত হয়? 1114। এইখানেও আবার জিজ্ঞাসা আছে, সবসময় মনে রাখবা এই জায়গাটা হচ্ছিল পাক অকুপাইড কাশ্মীর। কি বললাম? এই জায়গাটা কি? পাক পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। যদি এইটা পাকিস্তান তো দখল করে রাখছে, যদি এইটুকুর লেন্থটা বাদ দেই তাহলে ভারতবর্ষে এটা প্রবাহিত হচ্ছে 709 কিলোমিটার। এটা মনে রাখবা। বোঝা গেল তো? তাহলে তিব্বতের সিন্ধু নদের টোটাল লেন্থ কি বললাম? 2880 কিলোমিটার। ভারতে প্রবাহিত হয় কত কিলোমিটার? 1114। কিন্তু পিওকে বাদ দিলে কত? 709 কিলোমিটার। দুইটাই মনে রাখবা কিন্তু। তাহলে আমার সাথে একবার বলো, কোন গ্লেসিয়ার থেকে, কোন হিমবাহ থেকে উৎপত্তি? কোন সরোবর? কোন জায়গা? তিব্বতে ওর নাম কি? সিঙ্গি খাম্বান। বলো আমার সাথে, সিঙ্গি খাম্বান। এই সিঙ্গি খাম্বান কথার অর্থ কি? মাউথ, সিংহের মুখ। বোঝা গেল তো? তারপরে যদি বলে ভারতে কোন রাজ্যের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়? না, এটা আগে বলতে পারতাম জম্মু কাশ্মীর, কিন্তু 2019-এর পরে আর বলতে পারবো না। কি বলবো? এটা লাদাখ দিয়ে। কোন কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়? লাদাখ দিয়ে। মনে থাকবে তো? জম্মু কাশ্মীর কোথায় আর লাদাখ কোথায়, দেখো। বোঝা গেল তো? এইটুকু ক্লিয়ার তো?
আচ্ছা, লাদাখে কোন জায়গা দিয়ে প্রবেশ করে সিন্ধু নদ? জায়গাটার নাম কি? দমচক। কি নাম? দমচক। আর লাদাখ থেকে বের হয় জায়গাটার নাম কি? চিল্লার বা চিলাস। বোঝা গেল তো? এইটুকু ক্লিয়ার? যদি বলি কোন কোন রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হয়, এই রেঞ্জগুলো পরপর বলো তো। সবার উপরে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাসকার, তার নিচে কি? পীরপাঞ্জল। বোঝা গেল তো? এটা আমি যখন মাউন্টেনে ঢুকবো তখন আরো ক্লিয়ার করে বলে দেবো। তাহলে কোন কোন রেঞ্জের মাঝখান দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়? সিন্ধু নদের টোটাল লেন্থ ভারতে প্রবাহিত হয়, যদি পিওকে বাদ দেই, 709। এইখানে কোনো সমস্যা নেই। এইবার দেখো, যখন সিন্ধু নদ লাদাখ এবং জাসকর রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হয়, সিয়াচেন হিমবাহ, কারাকোরামের সিয়াচেন হিমবাহ, এই সিয়াচেন হিমবাহ থেকে একটা উপনদী এসে সিন্ধু নদের সঙ্গে মিলিত হয়, যার নাম সায়ক। কি নাম? সায়ক। তাহলে সায়ক কোথার থেকে উৎপত্তি? সিয়াচেন হিমবাহ। আর এই সায়কের আরেকটা উপনদী আছে যার নাম নুব্রা। কি নাম? নুব্রা। তাহলে নুব্রা কোন নদীর উপনদী? সায়কের উৎপত্তি কোথায়? সিয়াচেন হিমবাহ থেকে। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ। নুব্রা কার উপনদী বললাম? আবার এইটাই যখন প্রবাহিত হতে থাকে, নিচে কার্গিল থেকে দুইটা নদী সিন্ধু নদের সঙ্গে মিলিত হয়, যার নাম সুরু এবং দ্রাস। কি বললাম? সুরু এবং দ্রাস। ভালো করে বোঝো। সিয়াচেন থেকে কোন নদী উৎপত্তি হয়ে সিন্ধুর সাথে মিলিত হয়? সায়কের একটা উপনদী বলো? নুব্রা। আর কার্গিল থেকে কোন কোন নদী মিলিত হয়? কোন কোন নদী? সুরু এবং দ্রাস। কি? সুরু এবং দ্রাস। একটা কথা এক্সট্রা বলে দিই, সিয়াচেন হিমবাহ পৃথিবীর মধ্যে সবথেকে উঁচুতে অবস্থিত একটা ফাইটিং স্পট। সবথেকে পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র কোনটা? সিয়াচেন, যেখানে ভারতের সৈনিক পাহারা দিতেছে। বোঝা গেল কি বললাম? তাহলে বলো, সিন্ধু নদের উপনদী কি শিখলাম? সিয়াচেন হিমবাহ থেকে মিলিত হইল কে? সায়কের উপনদী কি? নুব্রা। আর কার্গিল থেকে মিলিত হয়েছে কি? বোঝা গেল? সিন্ধু নদ যখন প্রবাহিত হয়, ঠিক এই পশ্চিম দিক থেকে আরেকটা নদী এসে সিন্ধু নদীতে মিলিত হয়, যার নাম গিলগিট। কি নাম বললাম? গিলগিট। কি নাম? গিলগিট। এরপরও আরো উপনদী আছে পাকিস্তানে, সেগুলো হচ্ছিল কাবুল নদী, কুররাম নদী। এই নদীগুলো হচ্ছিল সিন্ধু নদের উপনদী। ক্লিয়ার? এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছিল ডান দিকের উপনদী, বাম দিকের উপনদী। কিভাবে বুঝবো? দেখো, সিন্ধু নদী কোন দিকে প্রবাহিত হইতেছে? এইদিকে প্রবাহিত হইতেছে না? মনে মনে সিন্ধু নদীর উপরে দাঁড়াও, যেদিকে প্রবাহিত হইতেছে সেই দিকে মুখ করে দাঁড়াইছো। সিন্ধু নদীর মনে মনে উপরে দাঁড়াও, যেদিকে প্রবাহিত হয়েছে। তোমার ডান দিক কোনটা? উপরটা। বাম দিক কোনটা? নিচেরটা। তাহলে বলো এবার সিন্ধু নদীর ডান তীরের উপনদী কি? সায়ক আর নুব্রা। আর বাম তীরের উপনদী সুরু আর দাস। আর পশ্চিম দিকের উপনদী গিলগিট। আরো নিচে আসলে পাকিস্তানের উপনদী কি? কাবুল নদী আছে, কুররাম নদী আছে। বোঝা গেল তো? এইটুকু ক্লিয়ার? হ্যাঁ। এই সিন্ধু নদীর জল বন্টন নিয়ে পাকিস্তানের সঙ্গে একটা জল চুক্তি হয়। কত সালে জল চুক্তি হয়? 1960 সালে। কত সালে সিন্ধু জল চুক্তি? 1960। 1960 সালে সিন্ধু জল চুক্তি হয়। 1960 সালে এই জল চুক্তিতে কি বলা হয়? ভারত এই সিন্ধু নদে শুধুমাত্র 20% জল ব্যবহার করতে পারবে। কত পার্সেন্ট জল ব্যবহার করতে পারে? 20%। বোঝা গেল তো? আর বাকি 80% কে ব্যবহার করবে? পাকিস্তান। তাহলে আরেকবার আমার সাথে বলতে পারবা? বলো না দেখে। হ্যাঁ, খালি গল্প শোনো, তাইলে মনে থাকবে। হ্যাঁ, বলো সিন্ধু নদের উৎপত্তি কোথায়? বলো কোন গ্লেসিয়ার? বোকারচু গ্লেসিয়ার। কি? বোকারচু গ্লেসিয়ার। আর বোকারচু গ্লেসিয়ার থেকে যখন তিব্বত দিয়ে প্রবাহিত হয়, তখন ওই নদীর নাম কি? সিঙ্গি খাম্বান। স্প্রিংটার নাম ওই একই, সিনকাবাব, সিঙ্গি খাম্বান একই। স্প্রিংটার নাম সিনকাবাব। সিঙ্গি খাম্বান কথাটার অর্থ কি? মাউথ অফ লায়ন। বোঝা গেল তো? সিন্ধু নদের বিস্তার কত কিলোমিটার? 2880। ভারতে প্রবাহিত হয়, যদি অপশনে না থাকে। কেন 709 বলতেছি? পাক অকুপাইডটা বাদ দিলে পরে 709। ক্লিয়ার তো সিন্ধু নদ? আচ্ছা, সিন্ধু নদ কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়? লাদাখ দিয়ে প্রবাহিত হয়। মনে থাকবে? আচ্ছা, লাদাখে যখন প্রবেশ করে তখন কোন জায়গা দিয়ে প্রবেশ করে? দমচক। কি নাম?
দমচক, আর বের হয় কোন দিক দিয়ে? চিল্লার বা চিলাস বলো না, কি বললাম? চিল্লার বা চিলাস। ক্লিয়ার তো সিন্ধু নদ? এবার বলো সিন্ধু নদে বাম তীরের উপনদী কি কি পড়লাম এখনো পর্যন্ত? বাম তীর, মনে মনে দাঁড়াও, কার্গিল, মনে রাখবা সিন্ধু নদের নিচে কার্গিল, সিন্ধু নদের নিচে কি? কার্গিল। তার মানে ওই বাম তীরের উপনদী কি কি? সুরু এবং দ্রাস। এবার ডান তীরের উপনদী বলো? শায়ক এবং নুব্রা। শায়ক কোথার থেকে আসছে? সিয়াচেন। শায়কের একটা উপনদী বলো? কোনো সমস্যা হইতেছে? আর পশ্চিম দিক থেকে মিলিত হয়েছে একটা নদী, গিলগিট। এছাড়া উপনদী কি বললাম? কাবুল, কুররাম। বোঝা গেল তো? কোনো সমস্যা এখানে? আচ্ছা, সিন্ধু জলচুক্তি কোন দেশের সঙ্গে হয়? এই সিন্ধু জলচুক্তি যখন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। আর কার সঙ্গে তাহলে হচ্ছে? পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের সাথে। কার সাথে হয়েছে? আইয়ুব খানের সাথে। এই সিন্ধু জলচুক্তিতে কি বলা হয়েছে? ভারত এই সিন্ধু নদের শুধুমাত্র 20% জল ব্যবহার করতে হবে। আর কোনো সমস্যা মনে থাকবে? আর কোনো প্রশ্ন এখান থেকে আসে না। এইবার সিন্ধু নদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন, সেটা আরো যে 5টা উপনদী আছে, কি কি 5টা উপনদী? ঝিলাম, চন্দ্রভাগা, বিপাশা, শতদ্রু, হ্যাঁ, রবি। এরা হচ্ছিল কি 5টা উপনদী। এইগুলো নিয়ে খুব কনফিউশন হয়। ভালো করে একটা জিনিস মনে রাখবা। বলো তো আমাদের ম্যাপের নর্থ সাইড কোনটা? ওপরেরটা। সাউথ, বোঝা গেল তো? পূর্ব। এইটা পশ্চিম। তার জন্য গিলগিটকে পশ্চিমের উপনদী কেন বললাম বলো তো? পশ্চিম দিক থেকে আসছে। ক্লিয়ার তো? আচ্ছা, 5টা উপনদী ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ 5টা উপনদী কি কি বললাম? ঝিলাম, চেনাব, রবি, বিপাশা এবং শতদ্রু। পরীক্ষায় খুব প্রশ্ন আসে যে এই 5টা উপনদী উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমে সাজাও, হ্যাঁ না? কি বললাম বলো দেখি? প্রশ্ন কি আসে? সিন্ধু নদের উপনদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমে সাজাও। এটা তো একটা বিশাল বড় সমস্যা। সবসময় একটা ট্রিক্স মনে রাখবা, JCRBS। কি বললাম? JCRBS। আবার বলো কি? JCRBS। আবার বলো JCRBS। J ফর C ফর চেনাব, R ফর রবি, B ফর বিপাশা বা বিয়াস, S ফর শতদ্রু। বোঝা গেল? আর ভুলবা উত্তর থেকে দক্ষিণে। যদি বলে দক্ষিণ থেকে উত্তরে সাজাও ক্রমে, তাহলে কি বলবা? ওই যে JCRBS কে উল্টা করে লিখবা। তার মানে কি? S, তারপরে কি B, তারপরে কি R, তারপরে কি C, তারপরে কি J। মনে থাকবে? ভুল হবে আর? JCRBS। তাহলে সবার প্রথম ইম্পর্টেন্ট উপনদী কি বললাম? ঝিলাম। এই ঝিলাম কোথার থেকে ইয়ে হয় দেখবা? ঝিলাম ভেরিনাগ বা অনন্তনাগ থেকে উৎপন্ন হয়। কোথার থেকে উৎপন্ন হয়? ভেরিনাগ বা জম্মু কাশ্মীরের ভেরিনাগ বা অনন্তনাগ থেকে। এই ঝিলাম যখন প্রবাহিত হয়, এই ঝিলাম নদীর ধারেই শ্রীনগর অবস্থিত। তাহলে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। কিছু দূর প্রবাহিত হওয়ার পরেই এইটা একটা, এই যে শ্রীনগর, এটা শ্রীনগর। এই শ্রীনগরকে যখনই ক্রস করে তখন ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ, কি নাম? উলার হ্রদ। উলার হ্রদে গিয়ে পড়ে। তাহলে আবার বলো, উলার হ্রদ কোন নদীর জল দ্বারা পুষ্ট? কোন নদীর জল দ্বারা পুষ্ট? শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। মিষ্টি জলের হ্রদ সব থেকে বড় ভারতে, কি নাম? উলার। এখানে সব প্রশ্ন হয়ে গেল। এইবার উলারকে যখন ফেট করে, উলার থেকে প্রবাহিত হয়ে এই ভারত পাকিস্তানের বর্ডার দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে চেনাব নদীতে মিলিত হয়। যেহেতু আমি চেনাব নদী এখনো বলি নাই, তাই এটা আপাতত এখানেই রাখি। বোঝা গেল? তাহলে বলো ঝিলাম নদী কোন রাজ্যে উৎপন্ন হইল? জম্মু কাশ্মীর। কোন জায়গার থেকে? ভেরিনাগ বা অনন্তনাগ বলতে পারো, দুইটারই স্প্রিং থাকে। ভেরিনাগ বা অনন্তনাগ থেকে। জম্মু কাশ্মীর শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। এই ঝিলামের জল দ্বারা কোন হ্রদ পুষ্ট? উলার হ্রদের জল কেমন? তাহলে উলার হ্রদে মিলিত হওয়ার পর ভারত পাকিস্তানের বর্ডার দিয়ে গিয়ে পাকিস্তানের মধ্য দিয়ে কোন নদীতে মিলিত হলো? চেনাব নদী। এই ঝিলাম নদীতে একটা ইম্পর্টেন্ট হাইডাল প্রজেক্ট আছে যার নাম তুলবুল হাইডাল প্রজেক্ট। তাহলে তুলবুল হাইডাল প্রজেক্ট কোন নদীতে? ঝিলাম নদীতে। বোঝা গেল?
তুলবুল হাইডাল প্রজেক্ট ঝিলাম নদীতে। ঝিলাম নদীর তীরে যত ইম্পর্টেন্ট জায়গা আছে জম্মু কাশ্মীরের সব এই ঝিলাম নদীর তীরে। তাহলে কি বললাম, যত জম্মু কাশ্মীরের ইম্পর্টেন্ট জায়গা আছে সব কোন নদীর তীরে? ঝিলাম নদীর তীরে। যেমন উরি কোথায়? ঝিলাম নদীর তীরে। পুলওয়ামা কোথায়? বোঝা গেল কি বললাম? তাহলে শ্রীনগর কোথায়, কোন নদীর তীরে? পুলওয়ামা কোন নদীর তীরে? উরি কোন নদীর তীরে? উলার হ্রদ ফেড হয় কোন নদীর দ্বারা? তুলবুল হাইডাল প্রজেক্ট কোন নদীতে? ঝিলাম নদী। এই ঝিলাম নদীর বৈদিক নাম হলো বিতস্তা। কি নাম? ঝিলাম নদীর বৈদিক নাম বিতস্তা। মনে থাকবে কি বললাম? হাইডাল প্রজেক্টটার নাম কি বললাম? তুলবুল হাইডাল প্রজেক্ট ঝিলাম নদীতে। হ্যাঁ, এই ঝিলাম নদীর গুরুত্বপূর্ণ একটা উপনদী মনে রাখবা। কি কি উপনদী? কৃষ্ণ গঙ্গা উপনদী। কি উপনদী? কৃষ্ণ। এটা ঝিলাম নদী, এটা শ্রীনগর, এই হইল কৃষ্ণ গঙ্গা। মনে থাকবে? তাহলে ঝিলাম নদীর, আচ্ছা ঝিলাম নদীর কোন তীরের উপনদী বলো তো? এটা ঝিলাম নদীতে মনে মনে দাঁড়াও, মাঝখানে ডান হাত যেদিকে সেটাই ডান তীর। তাহলে ডান তীরের উপনদী কি? কৃষ্ণ গঙ্গা। কৃষ্ণ গঙ্গা। তাহলে কৃষ্ণ গঙ্গা কোন নদীর উপনদী? ঝিলাম নদীর উপনদী। মনে থাকবে? হ্যাঁ, ঝিলাম নদীতে আর কিছু নাই। বৈদিক নাম কি বললাম ঝিলাম নদীর? বিতস্তা। আচ্ছা, এরপরে কোন নদী নিজেরা বলো? চেনাব। চেনাব। এই চেনাব নদীর উৎপত্তি হিমাচল প্রদেশ থেকে। হিমাচল প্রদেশে এই চেনাব নদী চন্দ্রভাগা নামে পরিচিত। কেন পরিচিত? চন্দ্র আর ভাগা দুইটা নদী মিলে তৈরি করছে চন্দ্রভাগা। হিমাচল প্রদেশে চন্দ্র নামক যে নদীটা বরালাপচালা পাস থেকে এবং ভাগা সুরজতাল থেকে। কি বললাম? চন্দ্র কোথার থেকে? বরালাপচালা পাস। আর ভাগা কোথার থেকে? সুরজতাল থেকে। এই দুইটা মিলিত হয়ে তৈরি হয় চেনাব নদী। কি নদী তৈরি হয়? চেনাব নদী। এই চেনাব নদী জম্মু কাশ্মীরে পীর পঞ্জল দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে সিন্ধু নদীতে গিয়ে মিলিত হয়েছে। আর এই চেনাব নদীতে কে এসে মিলিত হয়েছিল? ঝিলাম নদী। কে এসে মিলিত হয়েছিল? ঝিলাম নদী। এবার আমার সাথে বলো, চেনাব নদী কোথায় থেকে উৎপত্তি? হিমাচল প্রদেশ থেকে। হিমাচল প্রদেশের চেনাব নদী কি নামে পরিচিত? চন্দ্র কোথার থেকে উৎপন্ন হইলো? বরালাপচালা পাস। আর ভাগা সুরজতাল থেকে। এই দুইটা মিলিত হয়ে কি নদী তৈরি করলো? চেনাব নদী। পরে এই চেনাব নদী হিমাচল প্রদেশে প্রবাহিত হয়ে জম্মু কাশ্মীরে, আচ্ছা এইটা ছিল লাদাখ রেঞ্জ, এটা জাসকার, তার মানে এটা কোন দিক দিয়ে প্রবাহিত হলো? পীর পাঞ্জাল দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে সিন্ধু নদের সাথে মিলিত হয়। আর চেনাব নদী, ঝিলাম নদী কোথায় মিলিত হয়? এই চেনাব নদীর সাথে মিলিত হয়। বোঝা গেল? হ্যাঁ, এই চেনাব নদী সিন্ধু নদের সব থেকে বৃহত্তম নদী। কোন নদী বললাম? সিন্ধু নদের বৃহত্তম নদী। বৃহত্তম নদী কেন বলছে জানো? কেননা ও সিন্ধু নদের যতগুলা গুরুত্বপূর্ণ উপনদী বললাম, মানে এই যে পঞ্চনদের কথা বলছি, JCRBS, এদের মধ্যে একটা নদী বাদে সবগুলা নদী চেনাব নদীতে মিলিত হয়েছে। তার জন্য এটাকে বলা হয় সিন্ধু নদের বৃহত্তম নদী। বোঝা গেল তো? তাহলে সিন্ধু নদের বৃহত্তম উপনদী কোনটা? চেনাব। কেন বললাম? 5টা উপনদীর মধ্যে একটা বাদে 4টাই মিলিত হয়েছে চেনাব নদীতে। এই চেনাব নদী একটা ট্রিক্স বলে দিই, শালা বাঘহাতি। কি বললাম? শালা বাঘহাতি। এই শালা বাঘহাতি কি? হাইডাল প্রজেক্টের নাম। এই চেনাব নদীতে 3টা হাইডাল প্রজেক্ট মনে রাখবো। কি কি? শালা ফর শালাল, বাঘ ফর বাগলিয়ার, হাতি ফর ডালহস্তি। বোঝা গেল তো? তাহলে আবার বলো, তাহলে চেনাব নদী কোথার থেকে উৎপন্ন হইল? রাজ্য বলো। হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে কি নামে পরিচিত? চন্দ্র কোথার থেকে উৎপন্ন হইল? আর ভাগা সরুচুত। এটা কোন রেঞ্জ দিয়ে? আচ্ছা, হিমাচল প্রদেশে উৎপন্ন হইল, তারপরে কোথায় গেল বলো তো? জম্মু কাশ্মীর। কোন রেঞ্জ? পীর পাঞ্জাল রেঞ্জ। তারপরে পাকিস্তানে গিয়ে কোন নদীতে মিলিত হয়? সিন্ধু নদীতে মিলিত হলো। আচ্ছা, চেনাব নদীর 3টা হাইডাল প্রজেক্ট কি কি? শালা বাঘহাতি মানে কি? শালাল, ডালহস্তি আর বাগলিয়ার। মনে থাকবে? হ্যাঁ। সিন্ধু নদের বৃহত্তম উপনদী। তাহলে বোঝা গেল তো? চেনাবে আর কিছু নাই। চেনাব নদীর বৈদিক নাম কি? তাই নাকি? ঝিলাম নদীর বৈদিক নাম কি? বিতস্তা। আর চেনাব নদীর বৈদিক নাম কি? আশকিনি। কি নাম? আশকিনি। আশিকি পার্ট 1, ওই আশিকির থেকেই আসছে আশকিনি। সব থেকে বেশিরভাগ লাভ স্টোরি
চেনাবের আশেপাশেই হয়েছে, বোঝা গেল তো? এই জন্য এটা সত্যি কথাই বলতেছি, ইয়ার্কি মারতেছি না, বোঝা গেল তো? তাহলে চেনাবের বৈদিক নাম কি? আশকিনি। হ্যাঁ, আর ঝিলামের বৈদিক নাম কি? বিদস্তা। আর আশকিনি কার নাম বৈদিক? চেনাব। তাহলে ঝিলামের পরে কি? চেনাব। চেনাবের পরে কি পড়বো? চেনাবের পরে রবি, ঠিক আছে তো? এই রবিটা খুব ইম্পর্টেন্ট। রবি দুইটা নামে পরিচিত। সংস্কৃতে রবি নদীকে বলা হয় ইরাবতী, আর এর বৈদিক নাম পারশনি। কি বললাম? রবিকে সংস্কৃতে কি বলা হয়? ইরাবতী, আর ইয়েতে বৈদিক নাম কি? পারশনি। বোঝা গেল তো? এই ইরাবতী হিমাচল প্রদেশেই রোটাং পাস থেকে উৎপন্ন হয়। রোটাং পাস থেকে এই রবি নদী রোটাং পাস থেকে উৎপন্ন হয়ে, হ্যাঁ, জম্মু কাশ্মীরের নিচ দিয়ে পাঞ্জাব হয়ে পাকিস্তান গিয়ে কোন নদীতে মিলিত হবে বলো? চেনাব নদীতে। সব নদী, একটা নদী বাদে সব নদী কোথায় মিলিত হয়? বোঝা গেল তো? তাহলে বলো, এই রবি নদীর আরেকটা নাম কি? বৈদিক নাম কি? পারশনি। বোঝা গেল তো? রবি নদী উৎপত্তি কোথা থেকে হয়? রোটাং পাস থেকে উৎপন্ন হয়। রোটাং পাস থেকে গিয়ে জম্মু কাশ্মীরের নিচ দিক দিয়ে পাঞ্জাব হয়ে কোন নদীতে মিলিত হলো? চেনাব নদীতে। এই রবি নদীতে ইম্পর্টেন্ট একটা বাঁধ মনে রাখবো, তার নাম কি? থেইন বাঁধ। রবি নদীতে কি বাঁধ দেওয়া হয়? থেইন বাঁধ। রবি নদীর থেকে পড়ার আর কিছু নাই, শেষ। আচ্ছা, রবির পরে কি? বিয়াস। এই বিয়াসও এই রোটাং পাসের আশেপাশে, একদম হিমাচল প্রদেশেই। হ্যাঁ, বিয়াস কুণ্ড থেকে উৎপন্ন হয়। কোথা থেকে উৎপন্ন হয়? বিয়াস থেকে। এই বিয়াস কুণ্ড কোথা থেকে উৎপন্ন হয়? হিমাচল প্রদেশে রোটাং পাসের আশেপাশেই। বিয়াস কুণ্ড থেকে বিপাশা নদী উৎপন্ন হয়। এর বৈদিক নাম হচ্ছিল কি? বিয়াস। এই বিপাশা নদী পাঞ্জাবে গিয়ে ও আর চেনাবে পড়বে না, ও পড়বে শতদ্রু নদীতে। কোথায় পড়বে? শতদ্রু নদীতে। বোঝা গেল কি বললাম? আবার বলি, এই বিয়াস বা বিপাশা নদী কোথা থেকে উৎপন্ন হয়? বিয়াস কুণ্ড কোথা থেকে উৎপন্ন হয়? কোন রাজ্য? হিমাচল প্রদেশে। কোন রাজ্য? হিমাচল প্রদেশে। উৎপন্ন হয়ে পাঞ্জাবে কোন নদীতে মিলিত হয়? এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বলে সিন্ধু নদের যে 5টা গুরুত্বপূর্ণ উপনদী, তার মধ্যে কোন উপনদীটা ভারতেই সীমাবদ্ধ? দেখে বলো, কোন নদীটা ভারতেই সীমাবদ্ধ? সব থেকে ছোট, মানে ক্ষুদ্রতম উপনদী কোনটা? মানে এই পঞ্চনদের মধ্যে ছোট কোনটা? বিয়াস। এটা কোথায় সীমাবদ্ধ? কোন নদীতে মিলিত হয়েছে? কোথায় মিলিত হয়েছে? পাঞ্জাবে। যেইখানে পাঞ্জাবে শতদ্রু নদীতে মিলিত হয়েছে, শতদ্রু নদী তো আঁকায় না, একটু পরে বলতেছি। হ্যাঁ, যেই জায়গাটাতে শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে, সেইখানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, তার নাম পং ড্যাম। কি ড্যাম? পং ড্যাম। এই পং ড্যামের আরেক নাম কি? মহারানা প্রতাপ সাগর। কি নাম? মহারানা প্রতাপ সাগর। বোঝা গেল তো? এই পং ড্যাম থেকেই ভারতের দীর্ঘতম ক্যানেল ইন্দিরা গান্ধী ক্যানেল নির্গত হয়। কি নাম বললাম? তাহলে পং ড্যাম দেওয়া হয়েছে কোথায়? কোন নদীতে পং ড্যাম? বিয়াস নদীতে। ইন্দিরা ক্যানেল কোথা থেকে? এই যে যেখানে শতদ্রু এবং বিপাশা নদী মিলিত হয়েছে, সেইখান থেকে ভারতের দীর্ঘতম ক্যানেল নির্গত হয়েছে, যার নাম কি? ইন্দিরা গান্ধী ক্যানেল। এই ইন্দিরা গান্ধী ক্যানেলের উদ্দেশ্য একটাই, রাজস্থানের অনুর্বর জায়গায় জল সরবরাহ করা। বোঝা গেল? এবার চলে যাই কোথায়? জে পড়লাম, সি পড়লাম, আর পড়লাম, বি পড়লাম, এবার বাকি কি? এস। এই এস ফর কি? শতদ্রু। দেখো, মানস সরোবর থেকে 3টা নদী উৎপন্ন হয়। একটা চলে যায় হচ্ছিল সিন্ধু, আরেকটা নিচে আসে হচ্ছিল শতদ্রু, আরেকটা ওই দিকে চলে যায় ব্রহ্মপুত্র আমরা পরে পড়বো। এই শতদ্রু নদী কোথা থেকে উৎপন্ন হয়? মানস সরোবরের নিকট রাকাশ তাল থেকে। কোথা থেকে? কোনো সময় রাক্ষসও বলে। কোন তাল থেকে উৎপন্ন হয়? রাক্ষস তাল থেকে। এই শতদ্রু নদী রাক্ষস তাল থেকে উৎপন্ন হয়ে হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাব হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চেনাব নদীতে গিয়ে পড়ে। এই পরে 5টা নদীর ধারা পঞ্চনদ নাম নিয়ে, হ্যাঁ, সিন্ধু নদীতে মিলিত হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে বলো, শতদ্রু নদী কোথা থেকে উৎপন্ন হলো? রাকাশ তাল। কোথা থেকে উৎপন্ন হলো? রাকাশ তাল। এটা কোথা দিয়ে গেল? রাকাশ তাল থেকে উৎপন্ন হয়ে হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাব হয়ে
তাহলে বলো শতদ্রু নদীতে কোন নদী এসে মিলিত হইলো যাওয়ার সময়? বিপাশা। কোন নদী মিলিত হইলো? বিপাশা। বিপাশা নদীর সাথে মিলিত হয়ে পাকিস্তানে গিয়ে কোন নদীর সাথে মিলিত হলো? চেনাব। তারপরে পাঁচটা নদীর ধারা পঞ্চনদ নাম নিয়ে সিন্ধু নদে মিলিত হয়। এই শতদ্রু নদী যখন হিমাচল প্রদেশ দিয়ে যায় তখন বিলাসপুর নামক জায়গায় একটা ড্যাম দেওয়া হয়েছে, ভাকরা ড্যাম। কি ড্যাম? ভাকরা ড্যাম। এবং ভাকরা ড্যামকে সাপোর্ট দেওয়ার জন্য তৈরি হয় নাঙ্গাল ড্যাম। এই দুইটা নিয়ে তৈরি হয় ভাকরা নাঙ্গাল। এই দুইটাকেই একসাথে বলে ভাকরা নাঙ্গাল ড্যাম। বোঝা গেল তো? তাহলে বলো ভাকরা ড্যাম কোন নদে আছে? শতদ্রু। কোন রাজ্যে আছে? হিমাচল প্রদেশ। অ্যাকচুয়ালি হিমাচল পাঞ্জাবের বর্ডারে। হ্যাঁ, ভাকরা নাঙ্গাল একদম পাঞ্জাবের বর্ডার ঘেঁষে। তাহলে বলো ভাকরা নাঙ্গাল ড্যাম কোন নদে? শতদ্রু। কোন রাজ্যে? বোঝা গেল তো? তাহলে শতদ্রুর আরেক নাম কি? সুতলেজ। বোঝা গেল তো? শতদ্রু। যদি বলে সিন্ধুর সব দীর্ঘতম উপনদী কি? দীর্ঘতম উপনদী হচ্ছে শতদ্রু। কি নাম? শতদ্রু। আর বৃহত্তম উপনদী? দেখো শতদ্রু কোথার থেকে উৎপন্ন হয়েছে এইটা, আর চেনাব কোথার থেকে? হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। তার মানে শতদ্রু কি? দীর্ঘতম। আর বৃহত্তম কি? চেনাব। চেনাবকে কেন বৃহত্তম বললাম? কেননা অন্য একটা নদী বাদে চারটা নদী কোথায় মিলিত হয়েছে? তাহলে জল কোথায় বেশি? শতদ্রুতে না চেনাবে? তার জন্য চেনাবকে বললাম কি? বৃহত্তম নদী। আমার সাথে বলো, আমি এটা ম্যাপ ওয়ার্ক করলাম, এখন আমরা বোর্ডে করব। যা যা শিখলাম সেটাই আমরা বোর্ডে আস্তে আস্তে লিখবো। বুঝা গেল কি বলবো? তাহলে সিন্ধু নদীর উৎপত্তি কোথার থেকে বললাম? উৎপত্তি কোথায়? বোকারচু গ্লেসিয়ার। কোথায়? বোকারচু গ্লেসিয়ার। হইলো তো? সিন্ধু নদীর দৈর্ঘ্য বলো? 2880 কিলোমিটার। কিন্তু ভারতে 1114 কিলোমিটার ভারতে, কিন্তু যদি পিওকে বাদ দিই তাহলে কত? 709 কিলোমিটার। সিন্ধু জলচুক্তি কত সালে হয়? 1960। কোন দেশের সাথে হয়? পাকিস্তান। ভারতের হয়ে কে ছিল? জওহরলাল নেহরু। আর পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান। এই সিন্ধু জলচুক্তিতে কতটুকু ভারত ব্যবহার করবে বলছিল? কত পার্সেন্ট জল ব্যবহার করতে পারবে? 20% জল ভারত ব্যবহার করবে। ঠিক আছে তো? আচ্ছা, সিন্ধু নদ যখন প্রবাহিত হয় তখন ভারতের কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে? লাদাখ। জম্মু কাশ্মীর কেউ বলবা না, লাদাখ। এই লাদাখে যখন সিন্ধু নদ প্রবেশ করে তখন কোন জায়গা দিয়ে ঢুকলো? দমচক। কোথা দিয়ে ঢুকলো? দমচক। আর এক্সিট হয়েছে কোথার থেকে? কোথায়? চিল্লার বা চিলাস বলবা। হ্যাঁ, চিল্লার বা চিলাস হইলো। আচ্ছা, এইবার সিন্ধু নদ কোন কোন রেঞ্জ? আচ্ছা, আগে রেঞ্জগুলো সম্পর্কে ক্লিয়ার করো। তারপরে সবার উপরে কি? কারাকোরাম। তারপরে লাদাখ। তারপরে কি? জাসকার। তারপরে পীর পাঞ্জাল। তারপরে ধৌলাধার। বোঝা গেল তো? তার মানে এবার বলো তো, যখন লাদাখ দিয়ে প্রবাহিত হয় কোন কোন রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হয়? লাদাখ আর জাসকার, এইটা দিয়ে প্রবাহিত হয়। হইলো? জাসকার রেঞ্জ দিয়ে প্রবাহিত হইলো। আচ্ছা, এর ডান তীরের উপনদী কি? সায়ক। বলো সায়ক কোথার থেকে উৎপন্ন হইলো? সিয়াচেন। আর এই সায়কের উপনদী বলো? নুব্রা। এখানে কমপ্লিট। আচ্ছা, এটা যখন প্রবাহিত হয়, এবার বাম তীরের উপনদী কি? সুরু এবং দ্রাস। এই সুরু দ্রাস কোথার থেকে উৎপন্ন হলো? কার্গিল। কোথার থেকে উৎপন্ন হলো? কার্গিল থেকে কি? সুরু আর কি? দ্রাস। হলো? এবার বলো পশ্চিমের উপনদী কি? পশ্চিমের উপনদী একটা বলো, পশ্চিম দিক থেকে মিলিত হয়েছে? গিলগিট। কি নাম? গিলগিট। হইলো তো? আচ্ছা, সিন্ধু নদ তারপরে পাকিস্তানের মধ্যে গিয়ে কোথায় পড়লো? আরব সাগরে। কোথায় মিলিত হইলো? আরব সাগরে। তাহলে সিন্ধু নদের চ্যাপ্টার ক্লোজ। এবার সিন্ধুর গুরুত্বপূর্ণ উপনদী সম্পর্কে জানবো। বলো আমার সাথে। JCRBS। একটু ফাঁকা করে লিখি। JCRBS। সবসময় মনে রাখবা এটা নর্থ থেকে সাউথ। এটা কি? নর্থ থেকে। আর উল্টা দিকে বললে? আচ্ছা, এদের মধ্যে সবাই কোন নদীতে মিলিত হয়েছে? চেনাবে মিলিত হয়েছে। কিন্তু কে বাদে? এদের মধ্যে কে শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ? বিপাশা কোন নদীতে পড়ছে?
তাহলে শতদ্রুর উপনদী কি? এটুকু ক্লিয়ার? আচ্ছা, ঝিলাম নদীর বৈদিক নাম বলো। কি নাম? বিতস্তা। এটা কোথার থেকে উৎপন্ন হলো? ভেরিনাগ। জম্মু কাশ্মীরে ভেরিনাগ অথবা অনন্তনাগ বললেও হবে। কোথা থেকে উৎপন্ন হয়? ভেরিনাগ বা কি অনন্তনাগ। অনন্তনাগ। ইম্পর্টেন্ট শহর অবস্থিত, কি অবস্থিত? শ্রীনগর। শ্রীনগর অবস্থিত। এছাড়া উড়ি, শ্রীনগর, আর পুলওয়ামা কোথায় অবস্থিত? এই ঝিলাম নদীর ধারে। বোঝা গেল তো? আচ্ছা, এই ঝিলামের জল কোন হ্রদকে পুষ্ট করে? উলার হ্রদ। এই উলার হ্রদ হচ্ছিল ভারতের মিষ্টি মানে সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। বোঝা গেল তো? এই ঝিলাম ভারত এবং পাকিস্তানের বর্ডার দিয়ে প্রবাহিত হয়ে কোন নদীর সাথে মিলিত হলো? চেনাবের সাথে। এইটার ইম্পর্টেন্ট হাইডাল প্রজেক্ট বলো। তুলবুল। কি নাম? তুলবুল হাইডাল প্রজেক্ট। ক্লিয়ার? বোঝা গেল তো? ঝিলামে আর কিছু বলছি? ঝিলামে আর কিছু বলিনি। এর পরের নদীটার নাম কি? চেনাব। এই চেনাবের বৈদিক নাম বলো। আশকিনি। বৈদিক নাম কি? আশকিনি। এর উৎপত্তি কোন রাজ্য বলো? কোন রাজ্য? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ এটা কি নামে পরিচিত? চন্দ্রভাগা। চন্দ্রভাগা। এই চন্দ্র কোথা থেকে উৎপন্ন হইলো বলো তো? বরালাপচালা পাস। বরালাপচালা পাস। আর ভাগা কোথা থেকে উৎপন্ন হইলো? সূর্যতাল। সূর্যতাল। এই দুইটা মিলে কি তৈরি করলো? চন্দ্রভাগা। চন্দ্রভাগা কোথা থেকে পরিচিত? হিমাচল প্রদেশে উৎপন্ন হইলো। তারপরে পাঞ্জাবে পীরপঞ্জল দিয়ে প্রবাহিত। কোথা থেকে? পীরপঞ্জল দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে কোন নদীতে মিলিত হলো? পাকিস্তানে গিয়ে সিন্ধু নদীতে পড়লো। কোন নদীতে পড়লো? সিন্ধুতে পড়লো। বলো, সিন্ধুর সব থেকে বড় উপনদী? চেনাব। হলো তো? আচ্ছা, চেনাবের 3টা হাইডাল প্রজেক্ট বলো। তাহলে কি? শালা বাঘহাতি। শালা ফর কি? শালাল। তাহলে হাইডাল প্রজেক্ট কি? শালাল। তারপরে কি? বাগলিয়ার। তারপরে বলো ডালহস্তি। চেনাব গিয়ে পড়লো কোথায়? সিন্ধু। সিন্ধুতে পড়ছে চেনাব। সব থেকে বড় তো চেনাব, ওই সিন্ধুতে পড়বে। বোঝা গেল তো? আচ্ছা, আরেকটা জিনিস বাদ দিয়ে গেছি। বলো তো, কৃষ্ণগঙ্গা কার উপনদী? ঝিলামের। তাহলে কৃষ্ণগঙ্গা কোন রাজ্যে প্রবাহিত হইতেছে? জম্মু কাশ্মীর। তাহলে কৃষ্ণগঙ্গা কার উপনদী? ঝিলামের। গন্ডগোল করবা না কিন্তু, বাড়িতে বলতে বলতে যাবা, বলতে বলতে পরের দিন আসবা। হয়ে গেল ঝিলাম, চেনাব হয়ে গেল। এরপরে কি নদী? রবি নদী। এই রবির একটা নাম কি? ইরাবতী। ইরাবতী। এটার বৈদিক নাম কি? পারুশনি। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে বলো? এটা হিমাচল প্রদেশেই। কোথা থেকে উৎপন্ন হয়েছিল? রোটাং পাস থেকে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? রোটাং পাস থেকে। রোটাং পাস। রোটাং পাস। এই রোটাং পাস থেকে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীরে ধৌলাধার দিয়ে প্রবাহিত হয়ে পাঞ্জাব দিয়ে গিয়ে পাকিস্তানে গিয়ে কোন নদীতে পড়লো? চেনাব নদীতে পড়লো। এই রবি নদীতে একটা বাঁধ দেওয়া হয়েছে, তার নাম কি? থেইন। কি নাম? থেইন বাঁধ। থেইন বাঁধ। রবি পড়লো কোথায়? চেনাবে। এরপরে আসি কোথায়? বিয়াস বা বিপাশা। বিয়াস বা বিপাশা। এই বিপাশা কোথা থেকে উৎপন্ন হলো? হিমাচল প্রদেশেই রোটাং পাসের আসে কুলু মানালির ওইখানে বিয়াস কুণ্ডু। কুলু মানালির ওইখানে কি? বিয়াস কুণ্ড। এই বিয়াস কুণ্ড থেকে উৎপন্ন হয়ে পাঞ্জাবে গিয়ে কোথায় কোন নদীর সঙ্গে মিলিত হইলো? এইটা কিন্তু শতদ্রুতে মিলিত হইলো। কোথায় মিলিত হইলো? শতদ্রুতে। শতদ্রুতে বিয়াস নদী যেখানে মিলিত হইলো সেইখানে একটা ক্যানেল নির্গত হইলো, তার নাম কি? ভারতের দীর্ঘতম ক্যানেলের নাম কি? ইন্দিরা গান্ধী। আচ্ছা, এটার মেন উদ্দেশ্য কি ছিল গো? জল সরবরাহ করা। আচ্ছা, এই বিপাশাতে একটা ড্যাম দিছি, নাম কি? এই পং ড্যাম, মহারানা প্রতাপ সাগর। কি ড্যাম দেওয়া হয়েছে? পং বা মহারানা প্রতাপ সাগর ড্যাম। এটা ছিল বিপাশা বা বিয়াস। এবার কে বাকি থাকলো? শতদ্রু। এবার শতদ্রু কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানস সরোবরেই।
কি তাল? রাক্ষস তাল। বলো আমাকে একটা জিনিস মনে করে বলো তো, মানস সরোবর থেকে টোটাল কয়টা নদীর উৎপন্ন হয়? একটা সিন্ধু, নিচ দিয়ে গেল কে? এইটা যদি মানস সরোবর হয়, এইটার উত্তর ঢাল দিয়ে গেছে হচ্ছিল সিন্ধু, এইটার নিচ দিয়ে গেছে কে? শতদ্রু, আর এটার ওই দিয়ে গেছে কে? ব্রহ্মপুত্র। এই তিনটা নদী কোথা থেকে? মানস সরোবর। সেম ভাবে অমরকণ্টকেরও একটা ব্যাপার আছে, সেটা আমি পেনিনসুলারে গেলে বলবো। বোঝা গেল তো? মানস সরোবর ক্লিয়ার। আচ্ছা, শতদ্রু কোথা থেকে উৎপন্ন হলো? রাক্ষস তাল। কোথা থেকে উৎপন্ন হলো? তিব্বতে মানস সরোবরে রাক্ষস তাল থেকে উৎপন্ন হলো শতদ্রু। এই শতদ্রু সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম কি? শতদ্রু। তাহলে শতদ্রু কোথা থেকে উৎপন্ন হলো? রাক্ষস তাল থেকে। শতদ্রু কোন দিক দিয়ে প্রবাহিত হলো? হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাব হয়ে পাকিস্তানে গিয়ে কোন নদীতে পড়লো? সিন্ধু নদীতে পড়লো। কোথায় গিয়ে পড়লো? সিন্ধু। আচ্ছা বলো তো, এই শতদ্রু নদীতে একটা ড্যাম দেওয়া হয়েছে, তার নাম কি? একটা না, দুইটা অ্যাকচুয়ালি। কি কি? ভাকরানাঙ্গাল। কোন রাজ্যে? হিমাচল প্রদেশে। কোন জায়গায়? বিলাসপুরে। কোথায়? বিলাসপুরে। তাহলে ভাকরানাঙ্গাল ড্যাম কোথায়? কোন নদীর উপরে? শতদ্রু। কোন জায়গায়? হিমাচল প্রদেশের বিলাসপুরে এই ভাকরানাঙ্গাল ড্যাম দেওয়া হয়েছে, শতদ্রুতে। বুঝা গেল তো? তারপরে এই শতদ্রু নদী পাঞ্জাবে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোন নদীতে গিয়ে পড়লো? চেনাব নদীতে। পরে এই 5টা নদীর ধারা পঞ্চনদ নাম নিয়ে কোথায় গিয়ে পড়লো? সিন্ধু নদী। বোঝা গেল তো? তাহলে সিন্ধু নদীতন্ত্র শেষ, এর বাইরে আর প্রশ্ন আসবে না। বুঝতে পারছো সিন্ধু নদীতন্ত্র? হ্যাঁ।